হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের পডকাস্ট চ্যানেল ফিল্টার্ড নয়েজে। আজকে আমি খুব গর্বিত বোধ করছি, কারণ যেই মানুষটির সাথে আমরা আজকে কথা বলেছি তিনি গত 25 বছর ধরে তার প্রতিষ্ঠিত সংস্থা প্রত্যুষের মাধ্যমে প্রচুর গরিব ছেলেমেয়েদের শিক্ষাভার বহন করে আসছেন। চলুন এক ঝলকে দেখে নিই প্রত্যুষের কিছু দৃশ্য। আমি অনিরুদ্ধবাবু এবং তার সাথে যুক্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই প্রতিষ্ঠানটি বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে তাদের ওভারঅল ডেভেলপমেন্টেও ফোকাস করে। আর শুধু তাই নয়, প্রাপ্তবয়স্কা মেয়েদের বিবাহের ব্যবস্থা করা, বাচ্চাদের অভিভাবকদের জীবিকা নির্বাহ করতে সাহায্য করা, বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের নেশা থেকে মুক্ত রাখার দায়িত্বও প্রত্যুষ নিয়ে থাকে। একদিন সময় করে আপনিও ঘুরে আসতে পারেন প্রত্যুষে। সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। I'm very blessed to discuss the mission and the vision of the man who started all this. So today we have a real life hero amongst us, অনিরুদ্ধ চক্রবর্তী। স্যার কেমন আছেন? ভালোই আছি। আমার খুব ভালো লাগছে, আমি আজকে আপনার সাথে বসে আছি, এই পডকাস্টটা করার সুযোগ পেয়েছি। আমি প্রত্যুষের সাথে তো প্রায় 2-2.5 বছর ধরে যুক্তই। কিভাবে খোঁজ পেয়েছিলাম আমি জানি না, কিন্তু যবে থেকে খোঁজ পেয়েছি আই রিয়েলি ওয়ান্ডার যে আপনি যেটা করতে পেরেছেন কটা লোক করতে পারে অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ে টু অ্যাচিভ দ্যাট। আপনার জার্নির স্টার্টিংটা যদি একটু বলেন। আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ছিলাম। ওখানে যখন চাকরি করি সেই সময় ওখানের ছাত্রদের নিয়ে, ছাত্র গবেষকদের নিয়ে আমরা ওখানেই একটা যারা লো পেড ওয়ার্কার তাদের এবং ওই ডানলপ ব্রিজের পাশে কিছু ছেলেদের নিয়ে পড়াশোনা একটা ক্লাস শুরু করেছিলাম। 1 বছর বাদে ওরা বাইরে চলে গেল ছেলেরা। তো সেই জন্য আমি বারাসাতের 2টি ছেলে এমস্ট্যাট পড়তো তখন, ওদের নিয়ে আমি বারাসাতে এই কাছেই আমার বোনের বাড়ি, ওরা এখানে থাকে না, সেখানে আমি শুরু করেছিলাম। তো তার আগে মাঝখানে আমি কিছুদিন এখানে একটা ক্লাব আছে মনোরঞ্জন ক্লাবে, সেখানে আমি ওখানকার ছেলে মেয়েদের নিয়ে একটা কাজ শুরু করি। তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, গল্প বলা ইত্যাদি, বিজ্ঞান মনস্ক গড়ে তোলা, এবং একটা লাইব্রেরি আছে পবিত্র স্মৃতি পাঠাগার, এই লাইব্রেরিকে কেন্দ্র করে আমি কিছু কাজকর্ম করেছিলাম। তো সেখান থেকে আমি যখন দেখলাম যে ওখানকার পরিবেশগত অবস্থা আমাকে সাহায্য করছে না, তখন আমি দেখলাম যে যারা একেবারে আশ্রয়হীন, যাদের অবস্থা খুবই খারাপ, খুব দরিদ্র ছেলেমেয়ে, তাদের জন্য কিছু করা যাক। তখন আইএসএতে যে কাজটা শুরু করেছিলাম সেটাই আমি এখানে আবার শুরু করলাম। তো এখানে শুরু করার সময় তখন আমাদের চিন্তাভাবনা ছিল যে ওই স্থানীয় কিছু গরিব ছেলেমেয়ে তাদের ছবি আঁকা, আবৃত্তি শেখানো, গল্প বলবো, এবং তাদের জামা কাপড় যদি দিতে হয় সেগুলো দিয়ে দেওয়া হবে, এইরকম। তখন তো শনি রবি 2 দিন ছিল আর কি। এইরকমভাবে আমরা প্রত্যুষের কাজটা শুরু করি। আর মোটিভেশনটা কোথা থেকে পেলেন এটা শুরু করার? মোটিভেশনটা এসছে আমার বাবা মার কাছ থেকে। আমার বাবা রোটারিয়ান ছিলেন, মা মহিলা সমিতির মাধ্যমে সমাজে কাজ করতেন। ছোটোবেলা থেকেই তাদের কাছ থেকে আমি এগুলো দেখেছি। দেখে আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইএসআই সব জায়গাতেই যখনই অসুবিধার মধ্যে পড়েছে তার পাশে ছুটে গেছি। তখন তার বয়স, তার অর্থনৈতিক অবস্থা, সে ছেলে না মেয়ে ইত্যাদি কোনো দিকটাই আমি লক্ষ্য করতাম না। আমার একটাই উদ্দেশ্য থাকতো যে তাকে তার পাশে দাঁড়ানো, তার অসহায়তাটাকে দূর করা। তো এটা করতে করতে আমার মনে একটা মানসিক গঠন তৈরি হয়ে গেছিলো আর কি, যে মানুষের জন্য কিছু করতে হবে, বিশেষ করে যেসব মানুষ অসহায়, যাদের অবহেলা করে এবং যাদের সাপোর্ট দরকার আর কি। তো সেই জন্যই সেখান থেকে আমার যে মানসিক গঠনটা তৈরি হয় তারই প্রতিফলন প্রত্যুষ। তো শিক্ষা জীবন আইএসআইতে, মানে
আর তারপরে শিক্ষা জীবন আইএসএ না, আমার বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে আমি পাশ করি ওকে, মাস্টার্স, তারপর পিএইচডি করার সময় আইএসএতে ছিলাম, আচ্ছা তারপরে আইএসএতে গবেষণার চাকরি ছিলাম। আচ্ছা। আর কর্মজীবন? কর্মজীবন আইএসএতে। আইএসআই থেকেই পড়াশোনা করেছেন, আইএসআইতেই হ্যাঁ, সার্ভিস করেছেন? ওকে, মানে পড়াশোনা মানে হচ্ছে পিএইচডির হ্যাঁ সময়ের পড়াশোনা। আচ্ছা। আর তারপর চাকরি বাকরি? চাকরি আমি সোশ্যোলজিক্যাল রিসার্চ ইউনিটে ছিলাম, যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র, আচ্ছা তো ওখানেই আমি 2013 সালে রিটায়ার করি। আচ্ছা। আর কাজের সূত্রে বিদেশ ভ্রমণও হয়ে থাকে? কাজের সূত্রে বিদেশ ভ্রমণ হয়নি, আচ্ছা কিন্তু বিভিন্ন প্রদেশে ভ্রমণ হয়েছে, আচ্ছা। মানে অর্থাৎ সেমিনারে বা হুম, গবেষণার কাজে। যেমন উড়িষ্যার শিমিপাল জঙ্গলে একটা প্রজেক্ট ছিল, পালামতে ছিল, মিজোরামে ছিল, তারপরে মেঘালয়ে ছিল, মধ্যপ্রদেশে ছিল, আর গিরিডিতে আমাদের একটা সাব সেন্টার আছে আইএসআই, আচ্ছা। ওই গিরিডি বেসড প্রজেক্ট ছিল। আমার মানে আপনি যে প্রত্যুষটা ফাউন্ড করলেন, মানে সেই সময় দাঁড়িয়ে কি ভিশন ছিল আর এখনকার ভিশনটা কি? মানে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্যাট? হ্যাঁ, ডিফারেন্স তো আছেই। তখন আমাদের উদ্দেশ্য ছিল যে এই ছেলেমেয়েগুলো অগোছালো অবস্থায় রয়েছে, এদের আর্থিক সামর্থ্য নেই স্কুলে পড়ার, বা অন্যান্য ছেলেমেয়েরা, এই বয়সের ছেলেমেয়েরা যা করে সেগুলো করার সুযোগ নেই, সুতরাং সেগুলো এদের শেখাই। তখন উদ্দেশ্য ছিল এটাই। পরবর্তীকালে আস্তে আস্তে ভিশনটা অনেক কম্প্রিহেন্সিভ জায়গায় চলে এলো। ওকে, তার কারণ হচ্ছে যে আমরা দেখতাম যে ওদের যেগুলো শেখানো হচ্ছে বা করা হচ্ছে সেগুলো ডাইলিউটেড হয়ে যাচ্ছে, স্টে করছে না। তখন আমরা হোম স্টাডি শুরু করলাম, মানে বাড়িতে বাড়িতে গিয়ে বোঝার চেষ্টা করলাম যে এদের সামাজিক এবং পরিবেশগত অবস্থাটা কী। সেটা থেকে আমরা ঠিক করলাম যে শুধু ছেলে মেয়েদের নিয়ে কাজ করলে হবে না। আচ্ছা, অর্থাৎ কন্টেনারকে আমরা যদি ঠিক মতন না করতে পারি তাহলে কন্টেন্টকে আমি পারবো না। সেই জন্য বাবা মাকে প্রত্যুষে আনতে হবে, একটা ইনক্লুসিভ প্রোগ্রাম চালাতে হবে, হ্যাঁ। আদারওয়াইজ। এবং মায়েদের, যেমন আমাকে তো মাদের প্রত্যুষে তারা কি করবে, এরা তো পাড়াতে কি করে, কাজ থেকে বাড়ি ফিরে তারা সংসারের কাজ, তারপরে গসিপিং, তারপরে ধার দেনার ইত্যাদি নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, স্বামী স্ত্রী মারপিট। তো সেইখান থেকে ওদের যে প্রত্যুষে নিয়ে আসবো, এনে ওরা কি করবে, এখানে কাজ দিতে হবে। তো তখন আমার মনে হলো যে ওদের যদি একটা আর্নিংয়ের ব্যবস্থা করি এবং লিটারেসি প্রোগ্রামটা চালু করি তাহলে, কারণ এরা তো নিরক্ষর, অ্যাটলিস্ট 2-4 লাইন লেখা, একটু বাজারের হিসাবটা রাখা, এগুলো যদি করতে শেখানো যায়, অ্যাট দ্য সেম টাইম ছেলে মেয়েদের কীভাবে শাসন করতে হবে। এদের আগে তো শাসন করা মানে হচ্ছে মারধর করা, এবং হাতের কাছে যা পায় তাই দিয়ে মারধর করা। সেটা থেকে কি করে অন্যভাবে শাসন করা যায় সেগুলো শেখাতে হবে। মেয়েদের অনেক সমস্যা থাকে, সেই সমস্যা কীভাবে ট্যাকেল করতে হবে। তারপরে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলোকে কীভাবে অ্যাড্রেস করতে হবে, এইগুলো নিয়ে তখন ঠিক করা হলো যে মায়েদের একটা হ্যান্ডিক্রাফটসের উইং খুলতে হবে। তখন ওদের হ্যান্ডিক্রাফটসের একটা উইং খোলা হলো। প্রথমে পুতুল তৈরি হতো, তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে এক ভদ্রমহিলাকে পেলাম যিনি পাট দিয়ে নানা রকম জিনিস তৈরি করতে পারেন, তাকে নিয়ে এলাম। আর পাট যেহেতু ইন্ডিজিনাস একটা প্রোডাক্ট এবং সেটা কনজিউম করতে পারে অনেক দিন ধরে, এবং ওই আর্ট ওয়ার্কটা কাজেও লাগে অনেকের, টেবিল ম্যাট, ডোর ম্যাট,
তারপর ওয়াল হ্যাঙ্গিং, শোপিস, তারপরে পেন স্ট্যান্ড ইত্যাদি নানা রকম জিনিসগুলো লাগে। তো সেই কাজটা মায়েদের দিয়ে শুরু করানো হলো। তো তাতে ওরা কিছু আর্নিং সুযোগ পেল, অ্যাট দ্য সেম টাইম ওদের লেখাপড়ার ব্যাপারটাও ক্রমশই হলো। তারপরে আমরা বাবাদের নিয়ে এলাম, কারণ বাবাদের মধ্যে নেশার একটা দিক ছিল, দেখা যেত, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জুয়া খেলা, এইগুলো থেকে নিয়ে আসতে আমাদের মানে কঠিন পরিশ্রম করতে হয়েছে। মানে সেই দিনগুলোর কথা মনে করলে এখনও কেমন লাগে আর কি। বাড়ি বাড়ি গিয়ে, এমনকি যেখানে বসে গাঁজা খাচ্ছে সেখানে গিয়ে ধরে আনা, তাকে সরে নিয়ে এসে কথা বলা, তাকে বিভিন্নভাবে কাজে যুক্ত করা, এইভাবে আস্তে আস্তে বাবারা কনভিন্সড হয়। এবং বিভিন্ন কাজ, যেমন আমার বাড়ির কাজে যারা রাজমিস্ত্রি, তাদের বললাম যে যতদিন কাজ থাকবে না সেদিন আমার বাড়িতে কাজ কর, বা কোনো বাড়িতে ঠিক করে রাখলাম যেদিন কাজ থাকবে না সেদিন এইখানে কাজ করবি। ফলে কী হলো, সারা বছর ওদের কাজের একটা যোগান দেওয়ার চেষ্টা হলো। তারপরে প্রথম দিকে ছেলে মেয়েদের চিকিৎসার ব্যবস্থা করত, তারপরে বাবা মায়েদের চিকিৎসার দায়িত্ব নিলাম। আচ্ছা। ফলে বাবা মায়েরা দেখলো যে এটা তো একটা ভালো, যে অসুখ বিসুখ করলে তার চিকিৎসার ব্যবস্থা এরা করছে। তো সেই কাজটা করার ফলে বাবাদের প্রত্যুষে আসার প্রতি আগ্রহটা বেড়ে গেল। তো এইটা হচ্ছে আগে আমরা যেটা ভেবেছিলাম আর পরের ভাবনার তফাৎ। এই কাজগুলো করার জন্য কিন্তু ইন্টেনশনের সাথে সাথে একটা ইকোনমিক সাপোর্টেরও দরকার রয়েছে, রাইট? একদম। সেটার কি করে ব্যবস্থা হলো? আমরা প্রথমে তো নিজেরাই পকেটের পয়সা দিয়ে করতাম। আচ্ছা। কিন্তু যখন এটা আস্তে আস্তে বাড়তে লাগলো, ইতিমধ্যে আমাদের স্থান পরিবর্তন করতে হলো। কারণ আমার বোন ভগ্নিপতি ওরা বছরে 2 বার করে আসতো, তখন আমাদের ঘর ছেড়ে দিতে হতো। ছেড়ে দিয়ে আমরা কাছেই একটা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল ছিল, সেই স্কুলে গিয়ে পড়ানো হতো। মায়েদের হাতের কাজটা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে করানো হতো। তা ডিসবার্সড হয়ে যেত, ফলে ইন্টিগ্রিটি রক্ষা করা খুব মুশকিল ছিল। তা আমরা তখন জায়গা খুঁজতে আরম্ভ করলাম যে কেউ ডোনেট করে কি না। অনেকে তো জায়গা জমি ডোনেট করে, বাড়ি ডোনেট করে, কিন্তু সেটা না পাওয়ার পর ঠিক করলাম জমি কেনা যায় কি না। ইনসিডেন্টালি এই জমির যে মালিক পাশেই থাকে, তার বাড়িতে সব ছেলে, একটি মেয়ে। আচ্ছা। তার নাম মমতাজ। মমতাজ আমাদের প্রত্যুষের ছবি আঁকার বিভাগের দায়িত্বে ছিল। আচ্ছা। তো মমতাজকে বললাম, এটা ডোবা ছিল, ডোবার খানিকটা উঁচু ল্যান্ড। ওকে বললাম বাবাকে বল না যে জমিটা যদি আমাদের দেয়, তো ডোবা জমি কিছু হবে না। সামহাও ও কনভিন্স করেই ফেলে আর কি। আচ্ছা। এবং খুব কম টাকায়, মানে তখন 3 লাখ টাকায় 6 কাঠার মতো জমি পাওয়াটা একটু কষ্টসাধ্য ছিল আর কি। এবার টাকা কোত্থেকে পাবো? হ্যাঁ। তখন আমাদের আইএসআইয়ের কয়েকজন, আমাদের ছাত্র সিঙ্গাপুরে থাকে, ও আমি নিজে, এই সবাই মিলে টাকা দিয়ে জমিটা কেনা হলো। তারপরে বাড়ি করার প্ল্যান করলাম যে বাড়ি করতে হবে। তখন শুনেছি যে এমপি কাছে অ্যাপ্লাই করলে হেল্প করে আর কি। প্রথমে রঞ্জিত পাজা তখন এমপি ছিলেন, ওকে অ্যাপ্লাই করলাম। তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, ফলে হলো না। আচ্ছা। তারপরে যিনি এলেন এমপি, তাকে অ্যাপ্লাই করেছিলাম। তিনি বললেন যে আপনারা শুরু করুন, ম্যাচিং গ্র্যান্ট হিসেবে দেব। কিন্তু 5 বছরের মধ্যে আর ম্যাচিং গ্র্যান্ট এলো না আর কি। তারপরে যিনি এলেন এমপি, তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিশ্চয়ই এটা কি ব্যবস্থা করা হবে আর কি। কিন্তু অপেক্ষা করে দেখলাম 2 বছর কেটে গেল, কোনো দিকে কোনো সাড়া আসছে না। তখন আমরা ডিসাইড করলাম যে আমরা এই ধরনের কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চাইবও না আর নেবও না।
তখন আমরা অ্যাপিল করতে আরম্ভ করলাম এবং দেখলাম যে প্রচুর মানুষ আছেন যারা এগুলো পছন্দ করেন। কজগুলোতে এগিয়ে আসে। আর যাদের কাছে অ্যাপিল করেছি তাদেরকেই বলেছি যে আপনারা ডোনেট করার আগে দেখে নেবেন যে আমরা যেটা বলছি বা যেটা করছি সেটা সত্যি আমরা করছি কি না, কারণ প্রচুর ফ্রড আছে যারা টাকা পয়সা ভাবে তুলে আর সেটা তো অনেকে টাকা দিতে চাইলেও আমরা নেইনি, কারণ বিশ্বাসযোগ্যতা অর্জন না করে আগে থেকে টাকাটা নিলে অসুবিধা হবে। তো এইভাবে শুরু করি, তো এই তো 25 বছর হয়ে গেল এই মানুষের সাহায্যে, আর্থিক সাহায্যেই আমরা চলছি। আচ্ছা, তো এখন কতজন ছেলেমেয়ের দায়িত্ব নিয়েছে প্রত্যুষ? তো প্রত্যেক বছর ভ্যারি করে। গত বছর যেমন 35 জন ছিল, এবছর 32 জন নিয়ে আমরা শুরু করেছি আর কি। তাদের মধ্যে মানে কতদিন পর্যন্ত তাদেরকে আপনারা মোটামুটি গাইড করেন, মানে এইচএস পর্যন্ত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। আমরা প্রথমে ভাবতাম যে ছেলে মেয়েরা যতদূর পড়াশুনো করবে তারপরে পড়াশুনো ছেড়ে দিলে আর কিছু করব না আর কি। তো পরে ভেবে দেখলাম যে এটা ঠিক না। আচ্ছা, কারণ আমরা যে শ্রম, যে অর্থ ব্যয় করছি সেটা থেকে যদি তাদের জীবনে কিছু না আমরা কন্ট্রিবিউট করতে পারি তাহলে তো ব্যর্থ হয়ে যাবে, তাহলে তাকে দাঁড় করাতে হবে। তো সেই জন্য আমরা ছেলেদের বা মেয়েদের যারা পড়াশুনো করতে চায় মানে যাদের সম্ভাবনা আছে তাদেরকে আমরা কলেজের ডিগ্রি পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা করিয়েছি এ পর্যন্ত। আচ্ছা, আর এবছর 2টি ছেলে যারা পলিটেকনিকে পড়ছে, চান্স পেয়েছে আর কি। আচ্ছা, তাদের 3rd সেমিস্টার চলছে আর কি, এবং তার ভিতরে ওরা বিটেকের এন্ট্রান্সের জন্য তৈরি হচ্ছে। একজন কম্পিউটার সায়েন্স, একজন ইলেকট্রিক্যালে আর কি। বাহ। তো আর মেয়েদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস করার পরে, যাতে যারা পড়াশুনো তেমনভাবে আর হবে না বা করতে চাইছে না বা তাদের এবিলিটি নেই, তাদের জন্য ভালো পাত্র খুঁজে বিয়ে দেওয়া। এবং মানে এ পর্যন্ত আমরা বেশ 8-10 জন মেয়ের বিয়ে দিয়েছি এবং আরও কিছু মেয়ের বিয়েতে আমরা সাহায্য করেছি। এবং যাদের বিয়ে দিয়েছি তারা প্রত্যেকেই ম্যারিড লাইফে খুব হ্যাপি। তো এই হচ্ছে যে কোনো ফিক্সড নেই যে কাকে কতটা সাহায্য করা হবে, যার যতটা প্রয়োজন তাকে যতদূর পর্যন্ত করা যায় আপনারা করার চেষ্টা করছেন। যেমন এই যে ছেলে দুটি পলিটেকনিক করছে, এরা বিটেক করে যদি ভালো চাকরি করতে চায়, একজনের বাবা হচ্ছে রাজমিস্ত্রি, আর একজনের বাবা হচ্ছে আগে টোটো চালাতো, এই যে ঘুরে বেড়াচ্ছিল, এখন কিছু করতে পারে না কারণ পার্কিনসন্স এবং ব্রেন টিউমার ছিল। ব্রেন টিউমারটা আমরা অপারেট করিয়েছি, আর পার্কিনসন্স আছে বলে টোটো চালাতে পারবে না আর কি। তো ওর মা কাজ করে। তো এদের যতটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমরা বলেছি যে এমন যেন না হয় যে কাজ না করলে খাবো কি। যদি সেই রকম পরিস্থিতি হয় আমরা তখন দরকার হলেও এর বাড়িতে রেশনের ব্যবস্থা করব, মানে এটাও আমাদের ডিসিশন নেওয়া আছে। কারণ এই কোভিডের সময় আমাদের প্রায় 27টা পরিবার ছিল। 27টা পরিবারের প্রত্যেক সপ্তাহের রেশন আমরা ওই যতদিন পর্যন্ত কোভিডের সিচুয়েশন ছিল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। সেই জন্য এদের ছেলে মেয়েদের এবিলিটি যতক্ষণ থাকবে, যতটা থাকবে সেটাকে আরও বাড়িয়ে দিয়ে কী করে করা যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। একটা কোয়েশ্চেন খুব মাথায় ঘোরে, বিভিন্ন সময় যারা সত্যি সাহায্য প্রার্থী ঠিক না ডিসাইড করে উঠতে পারি না
সত্যি তার কি সাহায্যটার দরকার আছে, না সে অভিনয় করে আমার থেকেও সাহায্য চাইছে, আবার আরেকজনের থেকেও সাহায্য চাইছে, তার যতটা না দরকার তার চেয়ে অনেকটা বেশি সে নিয়ে চলে গেল। আপনার যে, বা প্রত্যুষের, আপনার বলবো না, প্রত্যুষের যে 30 জন মেম্বার, মানে 30 জন সদস্য যারা রয়েছে, যারা এখান থেকে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, নতুন মানে আর কি মেম্বারদেরকে খোঁজার জন্য আপনারা কি দেখে ডিসাইড করেন যে সত্যি এর কি আমার সাহায্যের প্রয়োজন আছে, না সে নিজেও করে উঠতে পারবে? আমাদের সিলেকশন প্রসিডিউরটা বলি, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকে, আগে আমরা বাড়ি বাড়ি যেতাম, এখন অনেকেই এসে আমাদের কাছে আবেদন করতে চায়, তার নাম এনলিস্টেড করা হয় আর কি। আর ফোন নাম্বার নিয়ে নিই, এলাকা নিয়ে আমরা ফোন করি যে অমুক দিন তোমার বাড়িতে যাব। আচ্ছা। তো সেই দিন ওর বাড়িতে যাওয়ার আগে পাড়াতে তার আগে একবার খোঁজ খবর নেওয়া হয় সেই পরিবার সম্পর্কে, তারপরে তার বাড়িতে যাওয়া হয়। বাড়িতে গিয়ে আমরা যেটা দেখি, তার লিভিং স্পেস কীরকম, তার সোর্স অফ এনার্জি মানে ইলেকট্রিসিটি আছে কি না, গ্যাজেট কী আছে, মানে ফ্যান, টিভি, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদি আছে কি না, আর ফার্নিচার কী আছে, প্রপার্টিটা নিজের কিনা নাকি শেয়ার্ড প্রপার্টি। অনেক সময় দেখা গেছে একটা ঘর, ইটের গাঁথনি দিয়ে ঢালাই করা একটা ঘর, হয়তো পুরনো ঘর, কিন্তু ওন করছে, অথচ সে বলছে আমি খুব গরিব মানুষ। সে হয়তো কোনো কারখানায় কাজ করে বা লেবারের কাজ করে বা কোনো বাড়িতে কাজ করে। এখন তখন খোঁজ নেওয়া হয় যে বাড়িটা ওনারশিপ কার। তখনও দেখা গেছে ওই বাড়িতে হয়তো 4 জন ওনার আছে, 1.5 কাঠার উপরে একটা ঘর, 4 জন ওনার। তাহলে 4 জনের ভাগে কতটা পড়তে পারে? সেই হিসেবে এই ইনফরমেশনগুলো আমরা আগে কালেক্ট করি, স্টাডি করে, তারপরে তার রিপোর্টটা দেওয়া হয়। তারপরে আমরা ডিসাইড করি যে যার সত্যি যাকে দেওয়া দরকার তাকে আমরা নেই। এমনও হয়েছে, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে ভদ্রমহিলা এসে অ্যাপ্লাই করলেন, দেখে খুবই দুস্থ মনে হলো আর কি। তার পরনে যে শাড়িটা পরেছিল সেটাও কয়েকটা জায়গায় ছেঁড়া। তো আমরা তার বাড়িতে, তখন তো মোবাইল ফোন ছিল না, তখন আমরা এলাকায় আশেপাশে বাড়িতে কারা থাকে সেই নাম নোট করে রাখা হয়েছিল। তো যখন দেখতে গেছি, খবর নিতে গেছি, গিয়ে দেখি বাড়ির বারান্দায় একটা বাইক। তারপরে জিজ্ঞেস করেছে যে এটা অমুকের বাড়ি? বলছে হ্যাঁ। তো যে ভদ্রমহিলা বেরিয়ে এসছেন তার গলা একটা মোটা সোনার চেন, বাবা, আচ্ছা, এবং যে শাড়ি পরেছেন আর কি সেটা খুব মোটামুটি উচ্চ মধ্যবিত্ত ঘরের মহিলারা পরে থাকেন আর কি। তো জিজ্ঞেস করেছে যে কোত্থেকে এসছেন? তা বলছে প্রত্যুষ থেকে এসছি। তখন তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেছে আর কি। ঢুকে গিয়ে একটু পরে যখন এসছে তখন গলার হারটা নেই, শাড়িটা পাল্টে এসছে। তো যাক, এগুলো আমাদের কাছে ইনফরমেশান আসার পর আমরা বুঝতে পেরেছি যে ওইটা আদৌ ঘটনা নয়। আরেকটি হচ্ছে, কোনো এক সময় বারাসাতের এমএলএ তিনি রেকমেন্ড করেছিলেন একটি পরিবারকে, কিন্তু পরিবারটির অবস্থাটা অতটা দরিদ্র নয় আর কি, সেই জন্য আমরা নেইনি আর কি। তো আমরা যেটা করি খুব সততার সঙ্গে করি, সেই জন্য কোনো মানে অন্যায় আবদারকে আমরা কখনোই প্রশ্রয় দিইনি, এটা আমরা জোরের সঙ্গে বলতে পারি আর কি। আর যেহেতু আমরা বাড়িতে গিয়ে খবর নিয়ে, পাড়ায় গিয়ে খবর নিয়ে সিলেক্ট করি, সেই জন্য তার ভালো মন্দ দেখার দায় দায়িত্বটা আমাদের উপর পড়তে। তো এইভাবে আমরা সিলেক্ট করি। সেই জন্য যাদের আমরা নিয়েছি তাদের সঙ্গে তো নিত্য যোগাযোগ থাকে, কারণ কিছুদিন আগে 2টি মেয়ে বারাসাত স্টেশনে দেখতে পাওয়া গেছে,
স্কুল ড্রেস পরা। আমাদের কাছে খবর চলে এসছে, কারণ এখানে অনেক দোকানদার আছে, কাঠগোলা আছে, আইসক্রিমের ফ্যাক্টরি আছে, বারাসাত স্টেশনে যারা বিক্রি করে হকার আছে, তারা আছে। এরা আমাদের কাছে ইনফরমেশন দেয় আর কি। তো আমরা সঙ্গে সঙ্গে খবর নিয়ে দেখলাম যে ওরা স্কুলে যায়নি, দুজনে ক্লাস 7-এ পড়ে। ওর বাবা মা জানে না। তোর বাবা মাকে জানার পর খুব জোরের সঙ্গে বলছি স্কুলে গেছে তো। এখন আমরা এগুলো খবর রাখি এই জন্য যে বাড়ি থেকে নজরদারিটা ঠিক মতন করবে না, সেই জন্যই আমরা এই নজরদারিটা করি। যারা সাহায্য করছেন না বা সমাজের এই সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে পালন করছে না, মানে নট নেসেসারি পালন করতেই হবে বাধ্যবাধকতা কিছু নেই, কিন্তু তারা কিছু সময়ে একটা যুক্তি খাটিয়ে আসে যে কাউকে আমি সাহায্য করছি মানে তাকে আমি অমেরুদণ্ডী করে তুলছি, তাকে আমি পরভোজী পরজীবী করে তুলছি, তার নিজে থেকে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছাটাই কমে যাচ্ছে। তো এই কারণটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? হ্যাঁ, এটা তো অনেকের কাছে এই প্রশ্নটা আছে। কিন্তু আমরা যেভাবে দেখি আর কি, যে প্রথমত আমরা এদের হাতে কোনো টাকা পয়সা দিই না। আচ্ছা, এদেরকে যেগুলো দেওয়া হয় আর কি, সেগুলো হচ্ছে যেগুলো বিয়ার্ড নেসেসারি। যেমন মশার জন্য মশারি দিই, ওদের শীতের সময় কম্বল দিই, শীতের পোশাক দিই, বা নতুন জামা বা জামা কাপড় দিই। রাত্রেবেলা যে খাবার দেওয়া হয় সেটা ওদের যেহেতু পুষ্টির ঘাটতি আছে সেটা পূরণের জন্য। আর বইপত্র ইত্যাদি পড়াশোনা করতে যা যা লাগে সেগুলো আমরা দিই, যাতে পড়াশোনা করে ওরা বড় হতে পারে। এখন আমরা যদি না দিতাম তাহলে ওরা চাইল্ড লেবারে পরিণত হতো। মানে এটা আমাদের কাল্পনিক চিন্তা নয়, কিন্তু আমরা প্রত্যুষ শুরু করার আগে এটাই ঘটনা ছিল। এখানকার ছেলেদের একটুখানি এদের ভাষায় শেয়ানা হলে মেয়েদের বিয়ে দেওয়া হয়, আর ছেলেদের কাজে দিয়ে দেওয়া হয়। তো ছেলেকে দিয়ে কী করবে? ও তো পড়াশুনো করে কি করবে? তাতে কাজে দিয়ে দিয়ে দুটো পয়সা আসবে। তো ফলে আমরা যেগুলো দিই সেগুলো দেওয়াতে ওরা হ্যান্ডিক্যাপ্ট হয় না, বরঞ্চ আরও বেশি স্ট্রং হয়, মেরুদণ্ডটা তৈরি হয়। যেমন ওরা নিচে গিয়ে দেখবে যে ওদের চটিগুলো সাজানো আছে, ওরা খেতে বসার সময় হাত ধুয়ে খেতে বসছে, খাওয়ার সময় দেখবে যে কেউ কারো খাবারের পাশে জলের গ্লাস নেই, জল নেই, বোতল নেই, জল ছাড়া ওরা খায় খেতে বসে। এবং বাড়িতে শাকসবজি না খেতে চাইলে আমাদের কাছে রিপোর্টেড হয় ওভার টেলিফোন অথবা ফিজিক্যালি, এবং তখন ওদের আমরা ইন্টারফেয়ার করি। তো এখন এই প্রসেসটা তো আমরা শুধু প্রত্যুষে নয়, প্রত্যুষ, বাড়ি, স্কুল, এই সাইক্লিক অর্ডারে আমরা এই কাজটা করি, যার ফলে এদের মানুষ হয়ে ওঠাটা, যেটাকে মেরুদণ্ড হিসেবে বলছো আর কি, মানুষ হয়ে ওঠাটা কিন্তু প্রকৃতপক্ষে সঠিকভাবেই প্রতিফলিত হয়। যেমন আমাদের একটি মেয়েকে বিয়ে দিয়েছে এই মাস 6 আগে, সাবানা, এই বাদুর ভিতরে বিয়ে হয়েছে। মেয়েটি 3 বছর প্রত্যুষে ছিল। ওখানে গিয়েই ও গোলমাল পাকিয়ে ফেলেছে। গোলমালটা কি না, আশেপাশের বিবাহিত মহিলাদের কাছে গিয়ে বলছে যে তুমি রান্না করো, তুমি ঘর ঝাড় দাও, ঘর মোছো, বাসন ধোও, তুমি তোমার সবার জামা কাপড় কাচো, তুমি ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখো, কখনো বাজার টাজারও করো। তা তোমার স্বামী শুধু আয় করে, এগুলো তো তোমার স্বামীরও কাজ। তা তোমার স্বামী কেন করবে না? স্বামীকে বলো যে নিজের জামা কাপড় নিজে কাচতে, বলো বাসনটা নিজে ধুতে। এবার আমাকে বলছে যে ওর স্বামীরা এসে বলছে যে এই সমস্ত কে শিখিয়েছে তোদের? তখন সাবানাকে গিয়ে বলছে যে আমি শিখিয়েছি।
তুমি কোত্থেকে শিখেছো? বলে আমি প্রত্যুষ থেকে শিখেছি। প্রত্যুষে সবাইকে কাজ করতে হয়, কাকুরাও কাজ করে, আমরাও কাজ করি, আমাদের মায়েরা যেমন কাজ করে বাবারাও কাজ করে। ফলে এই ধরনের শিক্ষার প্রতিফলন আমরা বিভিন্ন জায়গায় কাছ থেকে পাই আর কি। তো এটাই হচ্ছে মেরুদণ্ড তৈরি করার প্রক্রিয়া আর কি। আপনি এবং আপনার সাথে যারা যারা প্রত্যুষের সাথে যুক্ত, আপনারা প্রত্যুষকে এত কিছু দিয়েছেন, আপনাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি প্রত্যুষ থেকে? না, প্রত্যুষকে আমরা এত কিছু দিয়েছি এই কথাটা ঠিক না আর কি। আচ্ছা এখানে আমার আপত্তি আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা সমাজ থেকে একেবারে ছোটোবেলা থেকে এ পর্যন্ত বহু কিছু নিয়েছি। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে যে সমাজের মানুষের জন্য, পরিবেশের জন্য আমাদের প্রত্যেকের কিছু না কিছু করা উচিত, সময় দেওয়া উচিত, কাজ করা উচিত। আমরা সেই কাজটা করছি। সুতরাং আমরা সেই কাজ করে যদি মানুষের উপকারে লাগে তাহলে বুঝতে পারবো যে আমরা কিছুটা করতে পারলাম। যে কাজটা এটা তো ভাবনা চিন্তা দিয়ে পরিকল্পনা করে কাজটা করা। এখন ভাবনা চিন্তায় যদি খামতি থাকে, পরিকল্পনায় খামতি থাকবে, পরিকল্পনায় খামতি থাকলে কাজটা সফল হবে না। তো এই যে এতদিন ধরে এই ছেলে মেয়েগুলো এতগুলো পরিবারের পিছনে আমরা সময় দিয়েছি, আমাদের যেটুকু বুদ্ধিমত্তা আছে সেটুকু দিয়েছি, তো সেগুলো তাদের কাজে লেগেছে কি না তাদের জীবনধারার প্রতিফলন থেকেই আমরা বুঝতে পারি যে সবটা বলবো না, কিছুটা সফল তো নিশ্চয়ই হয়েছে। আজকে আপনারা যতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন আর যতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছেন, সেটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ এবং কি বলবো, তার জন্য প্রচুর আমাদের মানে এনার্জিও কনজিউম করে ব্যাপারটায়, রাইট? সবাই যদি এতটা লেভেলে গিয়েও না করতে পারে, অ্যাটলিস্ট ইন্ডিভিজুয়াল লেভেলে কতটুকু করলে মানে একটা মানুষ অ্যাটলিস্ট মানে একটা স্টেবল এনভায়রনমেন্ট বা মানে আমাদের পারিপার্শ্বিক ক্রিয়েট করতে পারে। মানুষের কাছে সময় তো প্রচুর। অনেকে বলেন যে একদম সময় পাই না, সেটা তো ঠিক বলেন না আর কি। তার কারণ হচ্ছে আমি নিজের জীবন দিয়ে দেখি। আমি যখন আইএসআইতে ছিলাম, আমাকে আইএসআইতে পড়াতে হতো, গবেষণার কাজ করতে হতো, ফিল্ডে যেতে হতো। এত সত্ত্বেও প্রতিদিন আমি আইএসআই থেকে ফেরার পথে প্রত্যুষে আসতাম, প্রত্যুষ থেকে বাড়িতে যেতাম, বাড়িতে গিয়ে আমার গবেষণার কাজ করতাম। তো আমি যদি মনে করতাম যে এত খাটাখাটি করার পর আর কিছু করা যায় না, এবার একটু বিশ্রাম দরকার আর কি, তাহলে সেটা আমাকে ঠকানো হতো আর কি। তো যে কোনো মানুষই ধরো এই যে বইয়ের মলাট দেওয়া হয়, অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, 12 পাতার ক্যালেন্ডার আছে। আমি আমার ক্যালেন্ডারটা শেষ হয়ে গেলে আমি যদি কোনো গরিব ছেলে মেয়ে দেখে তাকে যদি বলি যে বাবা এই পাতাগুলো দিয়ে বইয়ের মলাটটা দিও, সেটুকু তো কাজ করা, তাই না? কিংবা আমার বাড়ির কাছাকাছি যদি কোনো দরিদ্র ছেলেকে দেখি, যদি খোঁজ নিয়ে দেখি যে তার বছরে 12টা খাতা লাগবে, 12টা খাতা দেওয়ার মতন সামর্থ্য, অনেক বেশি সামর্থ্য আমার আছে, আমি 12টা খাতা তাকে দিয়ে এলাম, সেটুকু তো করা, সেটুকু তো কিছুটা তো হলো। যেমন আমরা পরিবেশকে রক্ষা করার জন্য বলি যে মানুষ যদি অন্তত একটা করে গাছ লাগায়, যেমন ভুটানের রাজার জন্মদিনে প্রত্যেক নাগরিককে একটা করে গাছ লাগাতে হয়, তো আমরা যদি প্রত্যেকেই এরকম একটা করে মানুষ এর পাশে দাঁড়াই, তো সেটাই তো অনেকখানি কাজ। তার জন্য তো আমাকে সময় দিতে হচ্ছে না। অনেকে বলে যে আমরা অনেক দূরে থাকি,
কী করে সময় করবো। যেমন ইউএসএতে আমার ছেলে, সে যেমন মাঝে মাঝে যেহেতু ওয়াইফাই আছে সেই জন্য ও ছেলে মেয়েদের ওই প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রামের ব্যাপারে ও ক্লাস নেয় আর কি। তা এখন এটা যদি আরেকজন আছে যে মুভি পেন ড্রাইভে বাচ্চাদের মুভি পাঠিয়ে দিয়েছে, সেটা তো কাজ। এরকম ছোট ছোট কাজ, কিন্তু এটুকু করার জন্য ইচ্ছাটা থাকতে হবে যে আমি অন্তত কিছুটা করি। সেটা আমার মনে হয় যে অন্তত একটুখানি করার সময় মানুষের আছে, সে সময় করার আগে ভাবতে হবে তাকে যে আমি ছোট থেকে বড় হয়েছি সমাজের কাছ থেকে অনেক কিছু পেয়ে। সমাজ যদি আমার পাশে না দাঁড়াতো, এই যে স্কুলে কলেজে পড়েছি, মাস্টারমশাইদের যে বেতন দেওয়া হয়েছে, মাইনে দেওয়া হয়েছে, মাথার উপর যে ফ্যানটা ঘুরেছে, সে টাকাটা তো সাধারণ মানুষের টাকা। তা সাধারণ মানুষের টাকায় তো আমি পড়েছি, আমি মাইনে দিয়েছি, সে মাইনে তো মাস্টারমশাইদের মাইনে হয় না। সেই জন্য আমি যদি এইটা ভুলে না যাই যে মানুষ আমার জন্য করেছে, আমার কিছু করা উচিত। যেমন রক্তদান শিবির হয় না, রক্তদান শিবিরে অনেকেই রক্ত দিতে পারে, দেয় না। কারণ এই ধারণাটা থাকার চাইতেও ইচ্ছাটা থাকতে হবে। যে রক্তটা 3 মাস পরে নষ্ট হয়ে যাবে, সেই রক্তটা দান করলে কারো যদি প্রাণ বাঁচে, 3 জন মানুষকে তো প্রাণ বাঁচানো যায়, তাহলে সেটা আমি করব না কেন? কিন্তু এই বোধের জায়গাটা তৈরি না হলে এটা করা যাবে না। আরেকটা অজুহাত খুব মাথায় আসছে বারবার করে, কেন আপনার বক্তব্যেও প্রকাশ পেয়েছে এই ব্যাপারটা, যে আমাদের সরকার, আমাদের যারা পরিচালক, সমাজটার পরিচালক, রাজনীতিবিদ, তারা ব্যাপারটায় যেহেতু খুব একটা স্বতঃস্ফূর্ত নয়, তাই সাহায্য প্রার্থীর সংখ্যা এবং যাদের সত্যি সাহায্যের দরকার তাদের সংখ্যাটা অনেক বেশি। অ্যাটলিস্ট সমকালীন পরিবেশে দাঁড়িয়ে শুধুমাত্র একটা জায়গা, বারাসাতের কথা নয় বা পশ্চিমবঙ্গের কথা নেই, সারা ভারতবর্ষে এই সংখ্যাটা প্রচুর। আপনার কখনো মনে হয়েছে যে 30 জন বাচ্চার দায়িত্ব নিয়ে আলটিমেটলি ওই সেই মরুভূমিতে জলের বিন্দুর মতো যে ইম্প্যাক্টটা প্রচণ্ডই ছোট, আলটিমেটলি তো সমাজ কিছু চেঞ্জ হচ্ছে না, আমি বন্ধ করে দিই? না, এটা আমার কখনো মনে হয়নি। তার কারণ হচ্ছে, সমাজটা তো আমি জানি, যে সমাজে ইনইকুয়ালিটি থাকে সেই সমাজে, মানে ইনইকুয়ালিটি মানে হচ্ছে অর্থনৈতিক কাঠামো। তো অর্থনৈতিক কাঠামো যদি বদল না হয়, সাম্য যদি না আসে, তাহলে সবার জন্য একরকম ব্যবস্থা হতে পারে না, সবার জন্য সুবিধাটা সম্ভব নয়। এখানে বৈষম্য থাকবেই, এবং সেই দেশে, সেই রাজ্যে যে সরকার থাকবে, তার দায়িত্ব হচ্ছে যে সবার জন্য সুযোগ করে দেওয়া। কিন্তু সেটা যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা যারা মানুষের অধিকার পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, সেই সমস্ত শিশুদের, সেই সমস্ত ছেলে মেয়েদের মানুষের অধিকারটুকু তো দিতে পারি, যে তারা স্কুলে পড়ার স্বাদটা পেত না যদি শিশু শ্রমিক হয়ে যেত। তারা স্কুলে পড়ার সুযোগটা পাচ্ছে, তারা স্টেজে গান গাইতে পারতো না, স্টেজে নাচ করতে পারতো না, ছবি আঁকতে পারতো না, তাদের জন্মদিন কেউ পালন করতো না, তাদের ভালো খাবার দাবার খাওয়ার সুযোগ থাকতো না, তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা থাকতো না। তো সেই ব্যবস্থাগুলো দিলে যদি কিছু মানুষের কিছু পাশে দাঁড়াতে পারি, সেটাই আমাদের কাজ। সমাজ পরিবর্তন হওয়াটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এবং তার জন্য যে রাজনৈতিক প্রক্রিয়া হওয়া দরকার, সেই রাজনৈতিক প্রক্রিয়ার যারা রাজনীতিবিদ, সমাজ পরিবর্তনের জন্য যারা আন্দোলন করছেন,
তারা তো করবেনই, কিন্তু নিরক্ষর বা তাদের শ্রেণীগত অবস্থা যদি না বুঝতে পারে, সচেতন যদি না হয়, তাহলে তাদের ভিতরে এই সমাজ পরিবর্তনের ধারণাটা আসবে কোত্থেকে? তাদের যে ঠকানো হয়েছে এটা তো তারা জানে না। এখানে বলার একটাই, সেটা হচ্ছে যে আমরা কি পৃথিবীর পরিবেশ বদলে দিতে পেরেছি না পারছি না তো। এবং উষ্ণতাকে কি আমরা কমাতে পারছি না। অ্যামাজনের মতো জঙ্গল তো অনেকটাই বিনষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর অক্সিজেন কমে আসছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তো এগুলো তো মানুষের বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হয়। তা সেগুলো তো আমাদের আয়ত্তের বাইরে, আমাদের ক্ষমতার বাইরে, আমরা ওটা পারি না। তা আমরা যতটুকু পারি ততটুকু করি। আমি যখন মানুষের সাহায্য নিয়েছি, তখন তো আমি জেনে নিইনি যে মানুষরা আমাদের সাহায্য করছে, তাই আমি পড়াশুনো করছি, তাই আমি চাকরি করছি, তাই আমি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি। সেগুলো তো অকথিত রয়ে গেছে আমার কাছে। সুতরাং তাদের কাছ থেকে যখন পেয়েছি, তখন তো তারা এইভাবে আমাদের পাশে দাঁড়ায়নি যে আমরা কার জন্য দিচ্ছি। এটা আমাদের দিতে হয়, সরকারকে দিতে হয়, সরকার বিভিন্নভাবে খরচা করে, বা স্কুলকে দিতে হয়, স্কুল বিভিন্নভাবে খরচা করে। তো সেই জন্য আমরা খুব বড় করে ভেবে নিজের কাজটাকে বন্ধ করার যে চালাকিটা, সেটা না করে বরঞ্চ আমরা যদি সহৃদয় হই, আমরা তো মানুষ হিসেবে একজন মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, আমি কি ভাববো যে এরকম তো বহুগুলো মানুষ পড়ে আছে, তো একে তুলে কী হবে? সবাইকে তুলতে পারছি না, তাই না? সেই জন্য আমি যতটুকু পারবো, আমি তার মধ্যেই আমি চেষ্টা করব যতটুকু মানুষের জন্য দেওয়া। কাদের জন্য দেব? যাদের সত্যি পাওয়ার যোগ্যতা আছে, অর্থাৎ যাদের অধিকারটা ছিনিয়ে নেওয়া হয়েছে, যাদের বাপ ঠাকুরদার আমলে জমি জায়গা ছিল, যাদের গাছপালা ছিল, যাদের খাওয়া পড়ার অসুবিধা ছিল না, তাদের বংশধররা আজকে আধপেটা খেয়ে রয়েছে। তা মানুষ যখন প্রথম পৃথিবীতে এসেছিল, সে আদিম যুগে, তখন তো কারোর সম্পত্তি ছিল না। আজকে তো সম্পত্তির ভাগাভাগি হয়েছে, ভাগাভাগি হয়ে একদল মানুষ তারা অর্ধাহারে অনাহারে নিরাশ্রয়ভাবে রয়েছে। তা আমরা যদি তার পাশে না দাঁড়াই, তাহলে কারা তাদের পাশে দাঁড়াবে? আমরা সবার পাশে, পৃথিবীতে সবার পাশে দাঁড়াতে পারছি না বলে আমার কাজটুকু করব না, এটা আমার কাছে চালাকি মনে হয়। একদম। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, একটা দারুণ পার্সপেক্টিভ পেয়েছি, সত্যি বলছি, লাইফের। হয়তো এই পডকাস্টটা না করলে অনেক কিছু অধরা থাকতো আমার কাছে। এমন বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো সত্যি জানার এবং বোঝার অনেক ইচ্ছা ছিল। তো আশা করি ভবিষ্যতে কিছু হলেও নিজের লাইফে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, আর একটু বেটার একটা সমাজ গঠনের দিকে কিছুটা অবদান রাখতে পারবো আশা করি। আপনাকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। আপনি আজকে এতগুলো বছর পেরিয়ে 26 বছর হয়ে গেল প্রায়, তাই তো? 25 বছর অতিক্রম করে 26-এ পড়েছে। 26 বছর ধরে আপনি আপনার এই জার্নিটা, মানে আপনাদের জার্নিটা কন্টিনিউ করে এসছেন, এবং ভবিষ্যতেও আশা করি আরও ভালো করবেন। সবাইকে রিকোয়েস্ট করছি আমি যাতে এগিয়ে আসে প্রত্যেকে, এবং প্রত্যুষের সাথে বা আপনাদের আশেপাশের যেখানেই যারা সমাজের ছোট থেকে ছোট স্তরেও কিছু গঠনমূলক পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আর আশীর্বাদ করবেন স্যার, এই বলেই আজকের পডকাস্টটা শেষ করছি। নিশ্চয়ই, তোমরা ভালো থেকো, এবং এইভাবেই আমাদের যে কাজটা আমরা করতে চলেছি, সেই কাজের পাশে যাতে আরও মানুষ দাঁড়ায়, এবং তারা যাতে আমাদের এখানে এসে দেখেন, আর কি দেখে অনুভব করেন, তাদের উপলব্ধিতে যদি থাকে যে এর পাশে দাঁড়ানো উচিত,
সেইটা তোমরা বিভিন্নভাবে নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো নিশ্চয়ই।